রাজধানীতে ভোর থেকেই ঝরছে মুষলধারার বৃষ্টি। এই সময় থেমে থেমে বজ্রপাতও হয়েছে। এছাড়া রাতেও থেমে থেমে হয়েছে ভারী বৃষ্টি। ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টির কারণে বেশ কিছু সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ধানমন্ডি, আসাদগেট, কলাবাগান, মোহাম্মদপুর, মিরপুর, নিউ মার্কেট, মগবাজার সহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমতে দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ, মতিঝিলের রাস্তায় কোমর সমান পানি পার হয়ে কর্মস্থলে গেছেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। চিকাতলা, গ্রিন রোড এবং নিউ মার্কেট এলাকায় রাস্তায় পানি জমে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বেশিরভাগই ভিজে যায়। স্কুলগামী শিশুদের কোলে নিয়ে বাবা মাকে যেতে দেখা গেছে। এছাড়া বেশ কিছু সড়কে যানজট দেখা দিয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে। এই অবস্থায় রাজধানী ঢাকা সহ উপকূলীয় জেলাগুলোতে গতকাল থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। এদিকে সকালে সাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। রাজারবাগ, ফকিরাপুল, কমলাপুরের এটা আজীবনের চিত্র, কোনো চেঞ্জ নাই। কেউ এটা দেখে বলে আমরা জানি না। পানির মধ্যে দুই বাচ্চা নিয়ে আসা অনেক কষ্ট না? আর এখানে তো বৃষ্টি হইলেই হচ্ছে এরকম পানি হয়। রাস্তায় পানি যাওয়ার জায়গা নাই কোনো, যেগুলো নল থাকে নল উঠায় নিয়ে যায়। মোটরসাইকেল নিয়ে আসার পথেও মোটরসাইকেল ডুবে যায়, আপনার বন্ধ হয়ে যাচ্ছে। অনেক গাড়ি রাস্তায় বন্ধ হয়ে আছে। পিজিতে আশা ধরছি, আসার পথে এখন এই পানি, এখন আপনার এই মোটরের ভিতরে পানি ঢুকছে, গাড়ি চলে না। আমাদের বাসার সামনে এইরকম পানি, সো আসতে তো অনেক কষ্ট হয়। তারপর রিক্সা মামারা অনেক বেশি ডিমান্ড তাদের। হ্যাঁ, আজকে তো অনেক অবস্থা খারাপ। রাস্তাঘাটে যে অবস্থা, এই অবস্থায় তো মানুষ অনেক দুর্ভোগ চলতেছে। প্রায় আঁটু পানি এবং আইল্যান্ডের উপর দিয়ে অনেক সময় অনেক জায়গায় পানি উঠে গেছে। এটা খুব কষ্ট হচ্ছে আমাদের জন্য। এদিকে গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়িতে প্রচণ্ড ভিড়। আসা খুবই কষ্টকর, গাড়িতে ওঠা যায় না, গাড়িতে রাস্তাঘাট প্রচণ্ড জাম, তার মধ্যে ময়লা পানি পেরিয়ে হাঁটতে হয়। রাস্তাঘাটের ড্রেনগুলো যদি ক্লিয়ার থাকতো তাহলে তার আমাদের এই ভোগান্তিটা হইতো না। এদের রাস্তা বাড়িতে পারতেছে না, মানুষের দুর্ভোগ বৃষ্টির কারণে। রাত থেকে ভোর পর্যন্ত টানা ঢাকায় 71 মিলিমিটার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন রাস্তায় ও এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতার খবর জানাতে দর্শক আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন এর মধ্যে। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন ফরহাদ ইবনে মালিক, আমাদের সহকর্মী। ফরহাদ, আপনি যে এলাকায় আছেন আপনার পেছনে দেখতেই পাচ্ছি সেখানে পানি এখনও রয়েছে, জলাবদ্ধতা। দুর্ভোগের কথা আমরা সাধারণ মানুষেরও আসলে শুনছিলাম। সেই দুর্ভোগ নিশ্চয়ই আজকে আসলে দিনভরই চলবে, কারণ যেহেতু পানি এখনও বিভিন্ন এলাকাতে রয়েছে। সর্বশেষ কি খবর আছে আপনার কাছে এই বিষয়ে? যেহেতু সারা দেশে মোটামুটি একটা ভারী ধরনের একটা বর্ষণ হয়েছে, এই বর্ষণে সারা দেশ যেমন ভিজে গেছে, সে পাশাপাশি ঢাকা শহরের, রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা প্রচুর বৃষ্টিপাত, অর্থাৎ 71 মিলিমিটারের বৃষ্টিপাতের কারণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা কিন্তু জলাবদ্ধতার কারণে একদম একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমি যে জায়গায় আছি এই জায়গাটা উত্তরার 4 নম্বর সেক্টর। এই 4 নম্বর সেক্টরের যে জায়গায় আমি আছি এটার অপর পাশে, অর্থাৎ সামনে একটা রেল লাইন রয়েছে, রেল লাইনের অপর পাশে রয়েছে উত্তরার দক্ষিণখান এলাকা, আর এই পাশে উত্তরা 4 নম্বর সেক্টর। এই জায়গাটাতে যেহেতু এ পাশে রেল লাইন, বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে, এখানকার পানি নিষ্কাশনের যে একটা ব্যবস্থা থাকার কথা সিটি কর্পোরেশন থেকে, সে ব্যবস্থাটা এখনো পর্যন্ত আমরা সেভাবে কার্যকর দেখতে পাইনি। সকাল থেকে এসে সকালে এই জায়গাটাতে হাঁটু পানির চেয়ে বেশি ছিল, এখন মোটামুটি হাঁটু পানির চেয়ে পানি কিছুটা নেমেছে। যেহেতু এত ভারী বর্ষণ হয়েছে, মানুষের ভোগান্তি তো চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা এখানকার মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সামান্য বৃষ্টি হলেই এই জায়গাতে পানি জমে যায় এবং তা নিষ্কাশনে অনেক সময় লাগে। সিটি কর্পোরেশন থেকে কর্মীরা কিছু এসেছিলেন, তারা এই জায়গায় পানি নিষ্কাশনের যে জায়গাগুলো রয়েছে, পয়েন্টগুলো রয়েছে, ম্যানহোল রয়েছে, সেগুলো পরিষ্কার করার চেষ্টা করেছেন, তবে অতিরিক্ত পানি থাকার কারণে তারাও সেভাবে কাজ করতে পারেননি। সুতরাং বলা যায় যে একটা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। শুধু যে এই রাস্তাটা তা কিন্তু না, উত্তরা 4 নম্বর সেক্টরের ভেতরের যে সকল রোড রয়েছে সেই জায়গাগুলোতে একবারে বাসা বাড়ির সামনে পর্যন্ত জায়গাতে পানি, অর্থাৎ বাসা থেকে বেরোলেই পানি পেরোতে হবে। আর এই পানি তো সাধারণ পানি নয়, বৃষ্টির পানির ফলে ঢাকা শহরের এই ম্যানহোল থেকে যে ধরনের ময়লা আবর্জনা যা রয়েছে সব এখানে, অর্থাৎ দূষিত পানি। মানুষ বাধ্য হয়ে তারা আসছেন। আমরা সকালে বাসা থেকে বেরোয়া কিছু লোকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সকালেও তারা ভিজে এসেছেন, অনেকে প্যান্ট একটা অতিরিক্ত নিয়ে এসেছেন যাতে করে ভিজে গেলে অফিসে সেই প্যান্ট আবার তারা ব্যবহার করতে পারেন। একটা বিব্রতকর পরিস্থিতি। একজন আসছেন পথচারী, তার সাথে একটু কথা বলবো। আপনার সাথে একটু কথা বলতে চাই ভাই, একটু কথা বলবো আপনার সাথে। আপনি কি এলাকার? না ভাই, আমার বাসা বরিশাল, কিন্তু আমি এই জায়গায় পড়াশোনা করি। পড়াশোনা করেন? সকাল থেকে পানি কি অবস্থা এখানে? সকাল থেকে পানি বেশি ছিল, সকালে ছিল এখন জসীমুদ্দিন মধ্যে পানি ছিল, এখন পানি কমে গেছে আর কি।
এই ভোগান্তি কি বৃষ্টি হলেই হয়? বৃষ্টি হলে এই জায়গায় পানি অনেক, এখানে বেশি হয়, যেখানে গর্ত এখানে অনেক বেশি ওই জায়গা। এই সিটি কর্পোরেশনের লোক যারা আছে তারা কি কোনো ব্যবস্থা নেয়? আমি সেটা বলতে পারি না। ধন্যবাদ আপনাকে। তানিয়া, যে বিষয়টা দেখছিলেন যে এখানে যেই সিটি কর্পোরেশন থেকে যারা আছেন তারা পদক্ষেপ বা উদ্যোগ নেয় কিনা তাও এখানকার বাসিন্দারা আসলে বলতে পারছেন না। তো এই একটা পরিস্থিতি, এই জায়গাতে ভোগান্তি চলছে, ভোগান্তি কবে শেষ হবে আসলে কেউ জানে না। তানিয়া, সেটি আসলে কখন এই ধরনের পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যাবে কেউই জানে না। ফরাদ, আপনি আছেন, আমরা যতটুকু আপনার পেছনে দেখতে পাচ্ছিলাম অনেকেই সন্তান নিয়ে স্কুল থেকে হয়তো বাসায় ফিরছেন, সেরকম অভিভাবক থেকে শুরু করে সেরকম সাধারণ মানুষের কথা যদি আসলে আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে জানতে পারি। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, আমাদের সহকর্মী ফরাদ ইবনে মালিক ছিলেন এতক্ষণ। আমরা আমাদের আরেক সহকর্মী এরই মধ্যে শাহরিয়ার ইমতিয়াজ, তিনিও যুক্ত হয়েছেন আমাদের সাথে রাজধানীর জলাবদ্ধতার খবর জানাতে। ইমতিয়াজ, আপনি কোন এলাকায় আছেন সেটি জানার পাশাপাশি আপনার পেছনে আমরা দেখছি যে সেখানেও আসলে ধীর গতিতে গাড়ি চলাচল করছে, সাধারণ মানুষের এক ধরনের ভোগান্তি হতেই হচ্ছে। সেই খবর জানার পাশাপাশি সাধারণ মানুষ আসলে এই জলাবদ্ধতা থেকে মুক্ত হওয়ার জন্য নানা ধরনের প্রতিক্রিয়া জানান, সেরকম কোনো কথা আসলে আপনি শুনেছেন কিনা কারো কাছে, যে এই ড্রেনেজ ব্যবস্থাগুলো নিয়ে আসলে কি করা উচিত প্রশাসনের? আমরা এখন আছি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের সামনে, এবং এখানে কিন্তু সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে এবং গতকাল রাতে যেটা বৃষ্টি শুরু হয়েছিল, এবং আমরা দেখেছি যে সকালেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং টানা অনেক সময় টানা বৃষ্টিও হয়েছে, এবং এই বৃষ্টির ফলে কিন্তু এই যে জলাবদ্ধতার চিত্রটা কিন্তু আসলে এরকম। আমরা এর আগে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকেও আসলে যুক্ত হয়েছিলাম। আমরা এর প্রথমে কারণ বাজার, কাকরাইল এবং শান্তিনগর মোড় থেকেও এখানে যুক্ত হয়েছিলাম। আমরা প্রত্যেকটা পয়েন্টে আসলে একই চিত্র দেখতে পেরেছি যে জলাবদ্ধতার জন্য মানুষ কিন্তু চরম বিপাকে পড়েছে আসলে, এবং বিশেষ করে আমরা এর আগে বলেছি যে যারা শ্রমজীবী মানুষ আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, কর্মজীবী মানুষ আছে এবং যারা শিক্ষার্থী আছে, তারা কিন্তু চরম বিপাকে পড়েছে। আমরা স্টুডেন্টদের সঙ্গে, যারা শিক্ষার্থী আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেরকম বলেছে যে তাদের যে স্কুল যে সময়, সেই সময় নির্ধারিত সময় আসলে এই ধরনের জলাবদ্ধতার জন্য তারা আসলে নির্ধারিত সময় আসলে পৌঁছাতে পারছে না, এবং যারা কর্মজীবী মানুষ আছে তাদের যে কর্মের যে নির্ধারিত সময়, সেই সময় আসলে তারা পৌঁছাতে পারছে না। এছাড়া যারা হলো ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে আমরা যে কথা বলেছি, তারা বলছে যে এই বৃষ্টি বা জলাবদ্ধতার জন্য তাদের যে ক্রেতা সেটা কিন্তু আসলে অনেকাংশে কমে গিয়েছে। এই জন্য আসলে তারা আসলে খুবই দুর্ভোগে পড়েছে, অনেক ক্ষেত্রে তারা কম দামি জিনিসপত্রও তাদের আসলে লোকসান দিয়ে আসলে জিনিসপত্র বিক্রি করতে হচ্ছে। তো রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের সামনে যে এই যে চিত্র, এই চিত্রর পরে আমরা এখানকার যারা মানুষ আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে সামান্য কিছু বৃষ্টি হলেও এ ধরনের আসলে জলাবদ্ধতা একটা নৈমিত্তিক একটা ঘটনা, কিন্তু এই বৃষ্টির পরও এ ধরনের জলাবদ্ধতার পরে কোনো স্থায়ী কোনো সমাধান তারা আসলে পাচ্ছে না। তারা আসলে একটা স্থায়ী সমাধানের খোঁজে আসলে সরকারের দৃষ্টি চাচ্ছে, সরকারের একটা স্থায়ী একটা সমাধান চাচ্ছে। তো এই ছিল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন থেকে সর্বশেষ। শাহরিয়ার ইমতিয়াজ, অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আসলে শুনছিলাম যে সাধারণ মানুষ ভোগান্তির পাশাপাশি স্থায়ী সমাধান আসলে চান, কারণ প্রতি বছরই এই সময়টাতে জলাবদ্ধতার কবলে পড়তে হয় নগরবাসীকে। ফিরবো নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার কাছে। আমাদের আরেক সহকর্মী এরই মধ্যে যুক্ত হবেন আশা করি আমরা। আবহাওয়া অফিসের খবর জানবো তার কাছ থেকে এবং একই সাথে জলাবদ্ধতার খবরও জানবো। তবে তার আগে জানিয়ে দিই, টানা বৃষ্টি হচ্ছে দক্ষিণ উপকূলেও। সমুদ্রের লঘুচাপের প্রভাবে আগামী 5 দিন টানা বৃষ্টির শঙ্কা করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে কলাপাড়া উপকূলের নিচু এলাকা প্লাবিত হয়েছে, ঝুঁকির মুখে পড়েছে কুয়াকাটা সৈকত রক্ষা বাঁধ। সহকর্মীদের দেওয়া তথ্য ছবিতে বিস্তারিত। রবিবার রাত 11টা থেকে অনবরত বৃষ্টি হচ্ছে বরিশালে। সোমবার সকাল 9টা পর্যন্ত 75 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বরিশালের আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে এই বৃষ্টি সামনে আরও 2 থেকে 3 দিন থাকার শঙ্কা রয়েছে। 1 নম্বর সংকেত থাকায় অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। বৃষ্টির কারণে বিরূপ প্রভাব ফেলেছে নগরীর কম আয়ের মানুষের জীবনযাত্রায়। কাজে নামছে, এখন আমাদের তো স্বাভাবিকভাবে একটু সমস্যা হবেই আর কি। এই অবস্থা খুব খারাপ ভাই, দিন আনে দিন খাই, কোনো একটা কাজ কাম ঠিক মতো নাই। 10:30 থেকে বৃষ্টি নামছে, এখন পর্যন্ত কোনো বৃষ্টি
আমরা থামতেছি না। রবিবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে পটুয়াখালীতে। বৃষ্টির প্রভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নিচু এলাকায় পানি জমেছে, রাস্তাঘাটে মানুষজনের চলাচল কম। আবহাওয়া অফিস বলছে বেলা 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আবহাওয়া অফিস আরও জানায়, সাগরে একটি লঘুচাপ সৃষ্টির শঙ্কা রয়েছে। মাঝে মাঝে একটু পানি উঠে গেছে, কম বেশি সমস্যা। মানুষজনই নেই, বৃষ্টিতে মানুষজন বাইরে। মৌসুমী বায়ুর প্রভাব ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে কলাপাড়া উপকূলে কখনো থেমে থেমে কখনো মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এদিকে অমাবস্যার প্রভাবে কুয়াকাটা, বঙ্গোপসাগর সহ আন্ধারমানিক, টিয়াখালী, খাপড়াভাঙা নদীতে পানি বেড়েছে। কলাপাড়ার পশ্চিম লন্দা গ্রামের ভাঙা রিং বাঁধ দিয়ে পানি প্রবেশ করায় 200 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে আমন ফসলের মাঠ। এদিকে সাগরে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সৈকতের ভাঙন কবলিত পূর্ব দিকের নারিকেলকুঞ্জ, ঝাউবাগান জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। 24 সেপ্টেম্বর আরও একটি লঘুচাপ সৃষ্টির শঙ্কা রয়েছে। এ কারণে আগামী 5 দিন উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। নূর তাজমিন নীর, 71। জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের এক প্রাক নির্বাচনী টিম আজ যাবে নির্বাচন কমিশনে। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক ইউএর নেতৃত্বে দেবেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। এদিকে বিকেলে ইসিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে ইউএ বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে কাজ শুরু করেছে। এছাড়া নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধিতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সাথে শীঘ্রই আলোচনা শুরু করবে। এছাড়া গুরুত্ব পাচ্ছে নির্বাচনের অপপ্রচার, ভুল তথ্য প্রচার ও ডিজিটাল সমস্যা। কমিশনকে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার আশ্বাস এর আগে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি। এছাড়া বিকেল 4টায় নির্বাচন কমিশনের সাথে জাতীয় নাগরিক পার্টির বৈঠকে অংশ নেবেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পাচ্ছে 6টি নতুন রাজনৈতিক দল। কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর গণবিজ্ঞপ্তি জারি করা হবে। অনুমোদনের জন্য কমিশনের কাছে ফাইল পাঠানো হবে আজ। এই দলগুলোকে চূড়ান্তভাবে নিবন্ধন দিতে রবিবার নথিতে ফাইল তোলা হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ সহ 6টি দল নিবন্ধন পাচ্ছে। 22টি দলের মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট শাখার স্বাক্ষর হয়েছে গত রোববার। এর মধ্যে 10টি দলের বিষয়ে পূর্ণ তদন্ত করা হবে এবং বাকি 6টি দলের আবেদন বাতিল করা হয়েছে। নতুন 6টি সহ বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়ালো 57-তে। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রথা চালু করে ইসি। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ফারজানা আক্তার। আমরা সর্বশেষ খবর জানবো তার কাছ থেকে। ফারজানা, ইইউ প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠকের খবর তো অবশ্যই জানতে চাই। তার পাশাপাশি যেহেতু নতুন রাজনৈতিক দলের নিবন্ধনেরও একটি প্রক্রিয়া চলছে, সে বিষয়ে সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? তানিয়া, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে খবরটি আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, আমরাও কিন্তু ইসি সূত্রে তেমনটি জানতে পেরেছি যে এনসিপি সহ 6টি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে। তবে এটি কিন্তু এখনই চূড়ান্ত না, এটি সংযোজন বা বিয়োজন হতে পারে। কারণ এই যে সিদ্ধান্ত সেটি কিন্তু এখনও নির্বাচন কমিশন চূড়ান্ত করেনি। এটির একটি ফাইল নির্বাচন কমিশনে তোলা হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি কমিশনাররা যখন এটিতে স্বাক্ষর করবে, এরপর একটি গণবিজ্ঞপ্তি জারি করা হবে এবং নির্বাচন কমিশনের সচিবের পক্ষ থেকেও বলা হয়েছে এটি চূড়ান্ত হলে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমরা এটুকু জানি। এবং আপনি যেমনটি জানেন যে 143টি দল কিন্তু এবার নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করেছিল এবং তার মধ্যে প্রাথমিক যাচাই বাছাইয়ে মাত্র 22টি দল উত্তীর্ণ হয়েছিল এবং গত 1 মাস ধরে আমরা দেখেছি সেই 22টি দলের যে মাঠ পর্যায়ে তথ্য, সেই তথ্যগুলো যাচাই বাছাই করেছে নির্বাচন কমিশন। এবং গত সপ্তাহেও আমরা দেখেছি সেই 22টি দলের প্রতিনিধিদেরকে ডাকা হয়েছিল এবং তাদের যে ধরনের তথ্য দরকার ছিল বা যে সব তথ্যে ঘাটতি ছিল সেগুলো নির্বাচন কমিশন
কমিশন জানতে চেয়েছিল এবং সেই যাচাই বাছাই শেষে ধারণা করা হচ্ছে হয়তো এনসিপি সহ 6টি দল সেই নিবন্ধন পেতে যাচ্ছে। তবে এটি আসলে নির্বাচন কমিশন থেকে যখন আমাদেরকে জানানো হবে তখনই আমরা আসলে চূড়ান্ত জানাতে পারবো যে আসলে কয়টি দল নিবন্ধন পেতে যাচ্ছে। এবং আজ কিন্তু বিকেল 3টার সময় ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল আসবে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে। এবং গত মাসেই কিন্তু আমাদেরকে নির্বাচন কমিশন সচিব জানিয়েছিলেন যে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচনী প্রতিনিধি দল আসবে। তারা বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রস্তুতি সেটি এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয় সেটি যে প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ সেটি করতে আসবে। এবং আমরা কিন্তু জানি যে আমরা দেখেছি বিগত নির্বাচনগুলোতে কিন্তু নির্বাচনের আগে বিভিন্ন দেশি এবং বিদেশি আন্তর্জাতিক সংস্থা কিন্তু পর্যবেক্ষণে আসে, গত নির্বাচনেও এসেছিল এবং আমরা দেখেছি এই নির্বাচনের আগেও কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তাদের এই কাজটি করে থাকবে। এবং জানুয়ারি থেকে শুরু করে বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে। তারা এর আগে আমরা যেমনটি দেখেছিলাম যে তারা 4 মিলিয়ন ইউরো সহযোগিতা দিতে চেয়েছে নির্বাচন কমিশনকে। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট যে সচেতনতা, নির্বাচনের যে কারিগরি দক্ষতা বৃদ্ধি, এই ধরনের প্রশিক্ষণ কিন্তু ইউরোপীয় ইউনিয়ন দিতে রাজি হয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন আমরা দেখেছি যে নির্বাচন কমিশন সহ অংশীজনদের সাথে বৈঠক করেছে। অর্থাৎ বলা যায় যে তারা বিগত সময়ে যেমনটি বলে আসছিল যে তারা বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, এক্ষেত্রে তারা বাংলাদেশকে সহায়তা করতে চায়। তারই একটি ধাপ হিসেবে কিন্তু আজ ইউরোপীয় ইউনিয়ন আসছে এবং বিকেল 4টার সময়ে এনসিপি জাতীয় নাগরিক পার্টি আসবে। ধারণা করা হচ্ছে তারা তাদের রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে হয়তো নির্বাচন কমিশনের সাথে বৈঠক করবে। তা নিয়ে এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। নিশ্চয়ই আমরা দুপুরের পর আরও হয়তো খবর জানবো আপনার কাছ থেকে। সর্বশেষ ইউরোপীয় ইউনিয়ন কী ধরনের বার্তা দিয়ে যায় নির্বাচন কমিশনকে সেই খবরও জানবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক সহকর্মী ফারজান আক্তার ছিলেন এতক্ষণ নির্বাচন কমিশনের নানা খবরাখবর নিয়ে। জোটের রাজনীতিতে আসছে কি নতুন চমক? তরুণদের দল এনসিপি আর বিএনপির যুগপৎ শরিক গণতন্ত্র মঞ্চ সহ কয়েকটি দল ও সংগঠন মিলে নতুন জোট করার আলোচনা শুরু করেছে। নেতারা বলছেন বিএনপি এবং জামায়াতের নেতৃত্বাধীন জোটের বাইরে মধ্যপন্থী আরেকটি রাজনৈতিক শক্তির সময়ের দাবি। অভ্যুত্থানকারী তরুণ নেতারাও মনে করেন বাংলাদেশপন্থী এক হওয়া উচিত। রশিদ আনিসের বিশেষ প্রতিবেদন। রাজনীতিতে হাওয়া দিচ্ছে ইসলামপন্থী দলগুলোর একজোট হওয়ার চেষ্টা। ইতিমধ্যে রাজপথে কর্মসূচিও পালন করছে জামাতের নেতৃত্বে 7 দল। আর অনেকদিন ধরেই একসাথে পথ চলছে বিএনপি ও বাম মধ্যপন্থীদের জোট গণতন্ত্র মঞ্চ। যখন নির্বাচনে এরা আসন সমঝোতা করছে বলে আলোচনা, তখনই অভ্যুত্থানকারী তরুণ নেতাদের সাথে বৈঠক গণতন্ত্র মঞ্চ সহ কয়েকটি দল ও সংগঠনের। জোর আলোচনা এই দলগুলো মিলে তৃতীয় আরেকটি জোট গঠন করতে পারে। কেন তা প্রয়োজন সেই আভাস দিলেন নেতারা। অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক এই সমস্ত দিক থেকে একটা গণতান্ত্রিক চর্চা হবে, এরকম জায়গায় যারা দেখতে চান তাদের ভেতরে ঐক্য হওয়া নিশ্চয়ই সম্ভব। রাজনৈতিক দলগুলো যখন একসাথে বসে তখন নানা ধরনের আলোচনা হয়, সেটার ভেতরে এরকম আলোচনাও আসলে এসছে যে আসলে আমরা একসাথে কিছু করতে পারি কিনা। সেটা এখনো খুবই প্রাথমিক পর্যায়ে। একটা মধ্যপন্থার রাজনীতির কিন্তু সংকট ঘনীভূত হয়েছে। একদিকে বিএনপি, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার ইসলামিকদের এক ধরনের উত্থানের কথা অনেকে বলছে। তো সেই জায়গায় জাতীয়তাবাদ একদিকে আর ইসলামিকরা একদিকে। তো বাংলাদেশের অনেকের চিন্তা হলো যে আওয়ামী লীগের এই শূন্যতা যাতে নতুন একটা শক্তির দ্বারা পূরণ হয়, কারণ রাজনীতিতে শূন্যতা এটা কোনোভাবে আসলে ভালো ফলাফল বয়ে আনবে না। সম্প্রতি রাজধানীতে এক রেস্টুরেন্টে এই আলোচনায় ছিল গণতন্ত্র মঞ্চের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, ভাসানী পরিষদ এবং এবি পার্টি, গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশ ও এনসিপি সহ কয়েকটি দলের নেতারা। ভবিষ্যতে এর পরিধি বাড়তে পারে বলেও আভাস দিলেন কেউ কেউ। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি আন্দোলন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। আপ বাংলাদেশ, যদিও তারা রাজনৈতিক দল নয় এখনো বা নিবন্ধন করে নাই, তাদের সাথেও এই আলোচনাগুলো হচ্ছে। এবং আমরা মনে করি যে এটা যদি একটা সামনের দিকের নির্বাচন কেন্দ্রিক একটা অ্যালায়েন্স হয়েও থাকে, এটা আরও বড় হতে পারে বিভিন্ন ইকুয়েশন এবং সিচুয়েশনের ভিত্তিতে। বাংলাদেশের স্বার্থে যদি আরও মনে হয় যে এটাকে আরও একটা
একটা শক্তিশালী অ্যালায়েন্সের সাথে সংঘবদ্ধ হতে হবে বাংলাদেশের স্বার্থে, সেটা হতে পারে। নতুন রাজনৈতিক বাস্তবতা যারা নতুন মধ্যমপন্থী রাজনীতি করতে চায়, বাংলাদেশ জনগণ, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং নাগরিক অধিকার, সেই জায়গার থেকে একটা নতুন জেনারেশনের একটা অ্যালায়েন্স, ইয়ত অ্যালায়েন্সের মতো, মানে ইয়ত বলতে এইটার একটা নেতৃত্বে একটা আলাদা নতুন সমীকরণ বা মেরুকরণ হতে পারে। তবে নির্বাচন যতই ঘনিয়ে আসবে ততই জোট গড়া বা ভাঙ্গার রাজনীতি আরো জমে উঠবে বলেও মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। রাশেদ আনিস, ৭১, ঢাকা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া ও সরকারের 14 মাসের কর্মকাণ্ড তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেস সেক্রেটারি বলেছেন, প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন ২৬ সেপ্টেম্বর। বক্তব্যে রোহিঙ্গা সংকট সহ আঞ্চলিক নিরাপত্তার বিষয় থাকবে বলেও জানান তিনি। জাতিসংঘে কয়েকটি দেশের প্রধানদের সাথে প্রফেসর ইউনূস বৈঠক করার কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মোহন ইসলাম। জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সঙ্গীরা। এবারের অধিবেশনে প্রধান উপদেষ্টা ভাষণ দিবেন ২৬ সেপ্টেম্বর। ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের বিষয়টি তুলে ধরবেন তিনি। থাকবে ফেব্রুয়ারির নির্বাচন ও সরকারের কার্যক্রমের বিষয়গুলোও। প্রফেসর ইউনূসের ভাষণে অবশ্যই আমাদের যে গত 14 মাসে এই গভর্নমেন্টের যে পারফরমেন্স কি ছিল, আমরা ডেমোক্রেসিকে ট্রানজিশনের জন্য, রেস্টোরেশনের জন্য কি কি কাজ করছি, ফেব্রুয়ারি ইলেকশন যে হবে সেই বিষয়ে আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি, তারপরে ইকোনমিকে রিপেয়ার করার জন্য, ইকোনমি রিকভারির জন্য আমাদের কি কি ভূমিকা ছিল, সেগুলো ওয়ার্ল্ডকে তুলে ধরা হবে। ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা নিয়ে এক অধিবেশন আয়োজন করেছে বাংলাদেশ, যেখানে ১৭২টি দেশের প্রতিনিধি থাকার কথা রয়েছে। এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়েও তুলে ধরবেন প্রফেসর ইউনূস। এবং প্রফেসর ইউনূস ইভেন অন্যান্য গ্লোবাল অনেক ইস্যু নিয়ে কথা বলবেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবেন। এটা একটা কম্প্রিহেন্সিভ উনি একটা বক্তব্য রাখবেন। এবারে সফরে কয়েকটি দেশের প্রধানের সাথে বৈঠকেরও কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ইতালির প্রাইম মিনিস্টার, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সহ এই সার্কেট, তারপরে ভুটানের প্রাইম মিনিস্টার সহ অনেক ওয়ার্ল্ডের লিডারদের সাথে কথা হবে। ইউএনের সেক্রেটারি জেনারেলের সাথে একটা মিটিং আছে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনৈতিক দলের নেতারাও বিভিন্ন বৈঠকে যোগ দেবেন বলে জানান শফিকুল আলম। তাদেরও তো অনেক বন্ধু বান্ধব আছেন, অনেক লিডারদেরকে তারাও চিনেন, অনেকের সাথে কথাবার্তা বলবেন। মোহন ইসলাম, ৭১, ঢাকা। হাসিনা সরকারের পতনের পর ঢাকায় যাতায়াত বেড়েছে পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ীদের। সরকার, রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক খুঁজছেন দুদেশের বাণিজ্যের জট খোলার উপায়। ৭১ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে খাদ্য, পোশাক সহ নানা ধরনের পণ্য রপ্তানি বাড়াতে আগ্রহের কথা জানান তারা। সম্পর্ক জোরদারের ৭১ গণহত্যার জন্য ক্ষমা চাইতে রাজনৈতিক নেতৃত্বকে প্রভাবিত করার কথাও জানান পাকিস্তানি ব্যবসায়ীরা। রুহুল আমিনের রিপোর্ট। গত বৃহস্পতিবারের দৃশ্য এটি। ঢাকার একটি হোটেলে বাংলাদেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানি ব্যবসায়ীরা, যার নেতৃত্বে ছিলেন দেশটির ব্যবসায়ী সংগঠনগুলোর ফেডারেশন FPCCI সভাপতি আতিফ ইকরাম শেখ। সঙ্গে ছিলেন ফেডারেশনের আরেক নেতা করিম আজিজ মালিক। চলতি বছর FPCCI নেতাদের এটি দ্বিতীয় ঢাকা সফর। বৈঠকে মশলাসহ নানা ধরনের পণ্য প্রদর্শন করেন তারা। আলোচনা হয় রপ্তানি বাড়ানোর উপায় নিয়ে। ভিসা সহ নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছি আমরা। আমাদের দুই দেশের সরকার এসব সমস্যা সমাধানে কাজ করছে। বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্যের পরিমাণ অতি সামান্য। এটা অন্তত $5 বিলিয়ন হওয়া উচিত, কারণ আমাদের জনসংখ্যা অনেক। এছাড়া আমাদের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করাও দরকার। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক বৈরিতার সম্পর্ক জন্মলগ্ন থেকেই, যা ছড়ায় অর্থনীতি, সংস্কৃতি সহ সব খাতে। দেশটির সব ধরনের পণ্য লাল তালিকাভুক্ত করে আমদানির ক্ষেত্রে শতভাগ পরীক্ষার নির্দেশনা জারি করে আওয়ামী লীগ সরকার। রাজনৈতিক বৈরিতার জেরে দ্বিপাক্ষিক বাণিজ্য সীমিত করার এমন নজির কমই আছে। যাদের বিরুদ্ধে 2 দশক স্বাধীনতা সংগ্রাম করে ভিয়েতনাম, সেই যুক্তরাষ্ট্র এখন দেশটির প্রধান ব্যবসায়িক অংশীদার। চীন, জাপান, যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা, এমন অনেক উদাহরণ দেয়া যায়। কিন্তু বাংলাদেশ পাকিস্তান রাজনৈতিক বৈরিতা কাটিয়ে উঠতে পারেনি। আর এর অন্যতম কারণ ৭১ গণহত্যার মীমাংসা না হওয়া। It's a political issue. The politicians should sit together and discuss these issues. ৭১ বিষয়টি
বিষয়টি রাজনৈতিক। রাজনৈতিক নেতাদের বসেই আলোচনা করা উচিত। পৃথিবী বদলে যাচ্ছে দ্রুত, আমাদেরও অতীত মীমাংসা করে এগিয়ে যাওয়া উচিত। এই বিষয়টি আমরা সরকারের কাছে তুলে ধরব। আমি মনে করি এটা বাংলাদেশের মানুষের অধিকার। Previously what was done, it was done, but the people emotions are they expect from Pakistan. পাকিস্তানি পোশাক, মশলা, ইলেকট্রনিক্স সহ নানা ধরনের পণ্যের চাহিদা আছে ঢাকায়। তেমনি কেমিক্যাল সহ কিছু পণ্য বাংলাদেশও রপ্তানি করে। 2023 সালে দুদেশের মোট বাণিজ্যের পরিমাণ $71 কোটি, যার পুরোটাই পাকিস্তানের অনুকূলে। রুহুল আমিন, 71, ঢাকা। দিল্লিতে হাতে বোনা জামদানির প্রদর্শনী শুরু করেছে বাংলাদেশ হাই কমিশন। এতে বেশ সাড়া পড়েছে বাঙালি এবং অবাঙালিদের মধ্যে। হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর প্রত্যাশা, এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্মানজনক আলোচনার দুয়ার খুলে যেতে পারে। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবি। ভারতের রাজধানীতে শীতলক্ষ্যা নদীর তীরের ঐতিহ্যবাহী হাতে বোনা জামদানি শাড়ির এই প্রদর্শনীর আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। ন্যাশনাল ক্রাফটস মিউজিয়ামে চলছে এই প্রদর্শনী। বাংলাদেশের ঐতিহ্যগত পণ্য নিয়ে এ প্রথম দেশের বাইরে কোনো প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এতে ভিড় করছেন ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্যপ্রেমী মানুষজন। এ ধরনের উদ্যোগের ফলে বাংলাদেশের মানুষের শিল্প ও মননের সাথে পরিচয় ঘটবে ভারতীয়দের, যাবে ভালোবাসার বার্তা। এটা আসলে কিন্তু পণ্য বিক্রি মানে জামদানির প্রসার, বাজার প্রসারের জন্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ভারতের আপামর মানুষের সাথে বাঙালি অবাঙালি যে যেখান থেকে আসেন না কেন তাদের সাথে একটা সম্মানজনক আলাপচারিতা সৃষ্টি করার জন্য, আমরা যেটাকে অনেক সময় বলি যে একটা ডিগনিফাইড রিলেশনশিপ। হাই কমিশনারের প্রত্যাশা, জামদানি প্রদর্শনীর মতো আয়োজনের মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্কের উষ্ণতা আরও বাড়বে। যখন রাজনীতিকরা এখানে আসছেন, যারা প্রেস এন্ড মিডিয়া তারা যখন আসছেন, আমরা তাদেরকে বলছি যে দেখো বন্ধুত্বকে তো অনেকভাবেই নির্ণয় করা যায়। আমরা আসলে কোনো কিছু এখানেই করছি, আমরা বলছি তোমরা রং দেখো, প্যাটার্ন দেখো, মোটিভ দেখো, এবং তার মধ্যে থেকে বাংলাদেশের মানুষের সম্বন্ধে একটা নতুনভাবে অনুভবটা যদি নিতে পারে তো নাও। এই হচ্ছে আমাদের বলার কথা। আসলে একসময় বিশ্বব্যাপী রাজত্ব করা বাংলার মসলিনের পর জামদানি সেই গৌরবময় ইতিহাসের উত্তরসূরি বলেও মন্তব্য করেন তিনি। প্রদর্শনীটি চলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে বিচার কাজের 48তম সাক্ষী আলী আহসান জুনায়েদকে জেরা শেষ করেছে আসামি পক্ষের আইনজীবী। সে সাক্ষী দেবেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। আজ বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 এই রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। আসামি পক্ষের আইনজীবী বলেন, ম্যাটিকুলাস ডিজাইনে নির্বাচিত সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করেছিল জুলাই আন্দোলনকারীরা। তবে সাক্ষী এই বক্তব্য সত্য নয় বলে দাবি করেন। ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপের এই আহ্বায়ক সাক্ষ্য দেওয়ার সময় হাসিনার বিরুদ্ধে 2013-18 কোটা আন্দোলন এবং 24 সালের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সহ ঘটনার বিস্তারিত তুলে ধরেন। শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এদিকে ট্রাইব্যুনাল 2 জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার কাজে ষষ্ঠ সাক্ষী সিয়াম আহমেদ আয়ানের জেরা শেষ হয়েছে। পরে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্য পরিদর্শক রুকনুজ্জামান সাক্ষ্য দেন। শেখ হাসিনা ও শেখ ফজলেনুর তাপসের অডিও রেকর্ডের সত্যতা নিশ্চিত করেন তিনি। আমার অভিজ্ঞতা ব্যক্ত করেছি 19 জুলাই যাত্রাবাড়িতে চিটাং রোডের স্পটে আমাদের উপর সরাসরি হেলিকপ্টার থেকে পুলিশ, র্যাব, বিজিবির গাড়ি থেকে সরাসরি গুলি করা হয়েছে। সেখানে অন দ্য স্পটে আমি নিজের চোখে 20 থেকে 25 জনকে পড়ে যেতে দেখেছি। এটা একটু ষড়যন্ত্র। সেই জন্য আমি মনে করি এবং আমার ক্লায়েন্ট মনে করে যে এই গুলিগুলি তার নির্দেশে আমার শেখ হাসিনা, আমার যে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের নির্দেশে হয় নাই। এর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা তারা কেউই জড়িত না। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, আসামি পক্ষের আইনজীবীরা এরই মধ্যে জেরা করেছেন বেশ কয়েকজনকে, সেই খবর জানানোর পাশাপাশি আদালতের সর্বশেষ কার্যক্রম সম্পর্কেও আমাদেরকে জানাবেন। জুলাই অভ্যুত্থানের যেসব মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে, তার মধ্যে যে মামলাটি খুবই গুরুত্বপূর্ণ, সাবেক প্রধানমন্ত্রী বা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী মামুন, তাদের বিরুদ্ধে যে মামলাটি দায়ের হয়েছে, এই মামলায়
এখন একেবারে শেষ সাক্ষী, যদিও জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেছিলেন তিনি শেষ সাক্ষী, তবে এরপরেও আরও দুজন সাক্ষী আলী আহসান জুনায়েদ তিনি সাক্ষী দিলেন গতকালকে, তার জেরাও শেষ হয়েছে। এই মুহূর্তে 2024 সালের 19 জুলাই মোহাম্মদপুরে যে শহীদ হয়েছিলেন শহীদ সৈকত, তার বোন সাবরিনা আফরোজ সেবন্তী তিনি এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিবেন এবং প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে খুবই সংক্ষিপ্ত তিনি সাক্ষ্য দেবেন এবং তার পাশাপাশি তিনি আল জাজিরায় এই জুলাই অভ্যুত্থানের বিষয়ে যে প্রতিবেদন প্রচার হয়েছিল সেখানেও তিনি বক্তব্য রেখেছিলেন। এইসব বিষয়গুলোই কিন্তু তিনি আজকে এই ট্রাইব্যুনালে তুলে ধরবেন এবং এর মধ্য দিয়েই এই শেখ হাসিনার মামলার যে সাক্ষ্য গ্রহণের কার্যক্রম, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা জব্দ তালিকার সাক্ষী ছিলেন, রাত সাক্ষী হয়েছেন পরে চৌধুরী আবদুল্লাহ মামুন, তারা সহ সবাই কিন্তু এই সাক্ষী। এখন শুধু বাকি থাকবে এই মামলার তদন্ত কর্মকর্তা, তার সাক্ষ্য শুধু সেটা বাদ ছাড়া কিন্তু সব সাক্ষর পরে এরপরে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন বা মামলার কার্যক্রমের যে পরবর্তী ধাপ সেই বিষয়গুলোতে আগাবে। তো এখন তার সাক্ষ্য গ্রহণ হয়তো 70 সাক্ষ্য গ্রহণ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, মাঝখানে 1 ঘন্টা বিরতি ছিল। এর বাইরে ট্রাইব্যুনাল 2-এ কিন্তু জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হয়েছিলেন রংপুরে আবু সাইদ, সেই মামলার বিচার কার্য চলছে। মামলার যে ষষ্ঠ সাক্ষী ছিলেন যে আবু সাইদকে, যিনি গুরুতর আহতর পর গুলি খাওয়ার পর যে সহযোদ্ধা তাকে নিয়ে গিয়েছিলেন শায়ান, তাকে আজকে জেরা করেন আসামি পক্ষের যারা আইনজীবী। এরপরে জব্দ তালিকায় যে সাক্ষী, যিনি ফরেনসিক ডিপার্টমেন্টে আছেন সিআইডিতে, যিনি শেখ হাসিনার সাথে তার যে নিকট আত্মীয় ঢাকা দক্ষিণের যে মেয়র ছিলেন ফজলে নূর তাপস, তার যে কথোপকথন সেটার তিনি ফরেনসিক করেছেন, সেটার প্রমাণ তার পেয়েছেন যে সেটা শেখ হাসিনার বক্তব্যই ছিল এবং সেটা এই শেখ ফজলে নূর তাপসের বক্তব্যই ছিল। সেই সাক্ষী রুকনুজ্জামান, তাকে এখন আসামি পক্ষের যে আইনজীবীরা তাকে জেরা করছেন। মূলত এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং 2-এ দুটি গুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ চলমান রয়েছে এবং হয়তো আর ঘণ্টাখানেক এই কাজ চলবে। পরবর্তীতে আমরা বাকি বিষয়গুলো জানিয়ে দিতে পারবো আজকের পরে এই মামলার পরবর্তী শুনানি কবে রাখা হবে এবং কারা আর সাক্ষী দেবে সেই বিষয়গুলো আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। তা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2-এর সর্বশেষ তথ্য। ধন্যবাদ সৈকত সাদেক। নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে আরও তথ্য আপনার হাতে এসে পৌঁছলে। দর্শক, সহকর্মী সৈকত সাদেক ছিলেন এতক্ষণ আমাদের সাথে। ছিনতাইকারী চাঁদাবাজদের যন্ত্রণায় অতিষ্ঠ রাজধানীবাসী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা হারিয়ে নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে। চলতি মাসের শুরুতে অন্তত 6 জনকে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দেয় তারা। এর মধ্যে মারা গেছে 3 জন, বাকিরাও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রশ্ন হচ্ছে, মব সৃষ্টি করে গণপিটুনি নিয়ে কি অপরাধ নির্মূল করা সম্ভব? উত্তর খুঁজেছেন সহকর্মী আশিক মাহমুদ। 10 সেপ্টেম্বর সকাল 7টা মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় রাস্তার উপর কয়েকজন মিলে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে বেধড়ক পেটাচ্ছেন, আর তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আরও বেশ কিছু মানুষ। এভাবে পেটানোর পর এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে যুবকটি। খোঁজ নিয়ে জানা যায় নিহত যুবকের নাম হানিফ। পরিবার সহ থাকতেন মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায়। যদি নাই বাবারে আমি দেখতাম তো আমি গেরাম বাধা করে কোলো করে আমার ভূতেরা আনতাম। হানিফের স্বজনদের দাবি, পূর্বশত্রুতার জেরে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় হানিফকে। 3 দিন আগে লাঠি ছোড়া গোলে রাখছে, ঘরে ফাইলে মারবো। কেন আলোকে কি শুধু আমি ওই মালিকের বলে দিনকে মারছিল। এর কইতে আছে পূর্ব অপরাধ করছে, তবে পূর্ব অপরাধ করলে সেটা আইন আছে, সাজা আছে। যেমন নুরু আব্বাস আক্তারা নুরু মাস্টারম্যান। আমরা বিচার চাই, মারার বদলে আমার ছেলে যেরম মারছে অগরে এরম মারক। হানিফ কি সত্যি ছিনতাইকারী ছিলেন? বিষয়টি খতিয়ে দেখতে চাই আমরা। হানিফকে পিটিয়ে হত্যার 2 দিন আগে 8 সেপ্টেম্বরের এই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে দিনে দুপুরে একটি অটোরিকশা করে আসে 5 ছিনতাইকারী। সবার হাতেই দেশীয় অস্ত্র। ঘিরে ধরে এক পথচারীকে, অস্ত্র ঠেকিয়ে কেড়ে নেয় টাকা, মোবাইল ও ঘাড়ের ব্যাগসহ সবকিছু। এই ছিনতাইকারীদের মধ্যে ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে এই যুবকের নাম হানিফ। তাকেই পিটিয়ে হত্যা করা হয়েছে। শুধু হানিফ না, চলতি মাসের শুরুর দিকে মোট 6 জনকে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দেয় মোহাম্মদপুর ও আদাবরবাসী। এদের মধ্যে 3 জন প্রাণ হারিয়েছে, বাকিদের অবস্থাও গুরুতর। কেন সাধারণ মানুষ আইন হাতে তুলে নিচ্ছে প্রশ্ন ছিল স্থানীয়দের কাছে। আইন প্রশাসন আগের মতো নাই, কোনো পুলিশ তো আসে না এখন।
কথা বুঝছেন। এখন জনগণ এখন রাগ হয়ে গেছে, মানে অতিষ্ঠ হয়ে গেছে। আমার বাড়ি এক ছিনতাইকারী খুব মারলো, আমার ভাই মারা যাওয়ার মতো অবস্থা। আমি ওরা চিনি, ওই কাজটা করছে, তখন আমি করে মারবো না। একটা মানুষ রিক্সা চালায় সারাদিন রিক্সা চালায়, সন্ধ্যাবেলা সে টাকাটা নিয়ে গেল হাইজ্যাক করে তখন তো মানুষ বিরক্ত হয়ে যায়, তাই না? এই মতের ভিন্নতাও আছে। অনেকেই বলছেন অপরাধীকে আইনের হাতে তুলে না দিয়ে পিটিয়ে হত্যা করা কোনো সমাধান না। অবশ্যই এটা সমাধান না, এবং এটা তো আরো ভায়োলেন্সের একটা জায়গা তৈরি করে। মব জাস্টিস বলেন, এটা তো খুবই, এটা নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা হচ্ছে যে এটা একটা রাষ্ট্র গঠনে, একটা রাষ্ট্র কাঠামোতে মব বলতে কিছু থাকতে পারে না যদি আইনি কাঠামো সঠিক থাকে। যতই ওরা সন্ত্রাস যদি হয়েও থাকে, ওদের একটা কাজ ছিল কি, ওদের পিটাইয়া দরকার আইনের হাতে তুলে দেওয়ার কথা ছিল। ছিনতাইকারী সেও একজন মানুষ, তাকে একদম পিটিয়ে হত্যা করে, এটা আসলে মানবতার দিক থেকে বিবেচনা করলে এটা কাম্য না। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের ওপর মানুষ আস্থা হারিয়ে আইন হাতে তুলে নিচ্ছে। মানুষ যদি কোনো একটা অপরাধ প্রবণতার কারণে অতিষ্ঠ হয়ে গণপিটুনি দেওয়া শুরু করে, তখন যারা পরিকল্পিত বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণপিটুনি দিয়ে নিজের কোনো স্বার্থ আদায় করতে চায় বা অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষাপটে কোনো প্রতিশোধ নেওয়ার মানসিকতা থাকে, তখন এই ঘটনাগুলো কিন্তু বেড়ে যাবে। ওই পরিকল্পিত গণপিটুনি যে একটি অপরাধ, আইন ভঙ্গ করার যে প্রসঙ্গ, যার অবশ্যই বিচার হওয়া প্রয়োজন, তখন এই গুরুতর অপরাধটা মানে ধামাচাপা পড়ে যাবে এবং আলোচনার বাইরে চলে যাবে। আইনের কিছু ধারা সংশোধন করে প্রকৃত অপরাধীদের সাজা নিশ্চিত করতে না পারলে পরিস্থিতি উন্নতি হবে না বলেও মত এই বিশেষজ্ঞের। এখন তো এখানে পেশাদার অপরাধী তৈরি হচ্ছে, সুতরাং এই আইনগুলো সংশোধন করে কঠোর এবং দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে না পারলে এখান থেকে খুব একটা বেশি পরিবর্তন আসবে না। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা পালন করেছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। সকালে কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়েছেন ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরের নিচুতলায়। রবিবার রাত 7:30টায় জুবেরি ভবনে সংবাদ সম্মেলন করে অফিসার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন জানান, শিক্ষক কর্মকর্তা লাঞ্ছিতের ঘটনায় সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে তারা হতাশ হয়েছেন। তাদের দাবি ছিল ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। সে দাবি পূরণ না হওয়ায় কমপ্লিট শাটডাউনে যাওয়ার সিদ্ধান্ত তাদের। তবে রাকসু নির্বাচন কার্যক্রমের আওতামুক্ত থাকবে। এদিকে উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিতের প্রতিবাদে আজ থেকে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকরা। অন্যদিকে রাকসু নির্বাচন নির্দিষ্ট সময়ে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দর্শক, বিশ্ববিদ্যালয়ের আজকের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক টুসু। টুসু, শাটডাউনের সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে এই মুহূর্তে? দেখুন, সর্বশেষ আমার কাছে যে খবর আছে সেটি এই রাষ্ট্র নির্বাচনের 4টি প্যানেল এবং কিছু স্বতন্ত্র প্রার্থী তারা একজোট হয়ে নির্বাচন কমিশনকে একটি স্মারকলিপি দিয়েছে এবং তারা বলেছে যে ক্যাম্পাসে যেহেতু এখন একটি অচল অবস্থা বিরাজ করছে, এখন রাষ্ট্র নির্বাচনটি তারা অংশগ্রহণমূলক করার জন্য যদি প্রয়োজনে পেছাতে হয় সেটি কিন্তু তারা এই ধরনের একটি কথা বলছেন। তবে এখানে সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আছেন, তারাও কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশনকে একটি স্মারকলিপি দেবেন। আমরা একটু জানার চেষ্টা করব যে আপনারা মূলত কি দাবি নিয়ে স্মারকলিপি দিতে চাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে কিছু ছাত্র সংগঠন এবং কিছু প্যানেল তারা নির্বাচন পেছানোর যে অপরাজনীতি তাদের মনের মধ্যে এতদিন ছিল, আজকে তা প্রকাশ করেছে। এটা অবশ্যই দুঃখজনক, কারণ নির্বাচন তো 25 তারিখ, এটা তো আজকে ঠিক হয়নি, এটা তো অনেক আগেই ঠিক হয়েছে। তখন থেকে সব প্যানেল সবাই চাচ্ছিল যে যথাসময়ে নির্বাচন হতে, এবং অনেক স্বতন্ত্র প্রার্থীরা অনেক কষ্ট করে নির্বাচনের কাজ করেছে। আজকে মূলত যে দাবিটা দিতে চাই যে যথাসময়ে নির্বাচন করতে হবে এবং নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেটা নিশ্চিত করতে হবে। আর ভোট গণনা সহ সার্বিক ব্যাপারগুলো নিশ্চিত করতে হবে। বহিরাগতদের প্রবেশ ভোট কেন্দ্রে এটা যেন কোনোভাবেই না হয়, এটা নিশ্চিত করতে হবে। এই দাবিগুলোই আপনাদের থাকছে, যে তা নিয়ে শুনছিলেন। আসলে সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী তিনি বলছেন যে নির্বাচন যথাসময়ে হতে হবে। এর আগে আমরা কথা বলেছি ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের যিনি ভিপি প্রার্থী, তিনি কিন্তু বলেছেন যে এই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবার জন্য যদি আসন্ন দুর্গাপূজার পরে নির্বাচনটি হয়, রাষ্ট্র নির্বাচন, তাহলে সবার একটা অংশগ্রহণমূলক এই রাষ্ট্র
উপহার পেতে পারে, এমন কিন্তু আসলে বিভিন্ন প্যানেল, বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে বিভিন্ন রকমের মতামত আসছে। ধন্যবাদ রাশেদুল হক রুশু। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও রাষ্ট্র নির্বাচনের খবর জানবার জন্য। দর্শক সহকর্মী রাশেদুল হক রুশু ছিলেন রাজশাহী থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনের 24 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এর মধ্যে 1 জন পুরুষ এবং 23 জন নারী প্রার্থী। চাকসু নির্বাচন কমিশনের প্রাথমিক তালিকা অনুযায়ী ছেলেদের একমাত্র হযরত শাহজালাল হলে রিডিং রুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ তানভীর হাসান প্রান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এ বিষয়ে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী জানান, চাকসু এবং হল সংসদের প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা, চাইলে প্রার্থীরা এখনও মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। পাশাপাশি ডোপ টেস্টের ফলে ভিত্তিতেও প্রার্থীরা বাতিল হতে পারে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই বিনা প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিশ্চিত হবে। দেশের বন্ড মার্কেটকে বিশ্ববাজারে ব্যাপক পরিসরে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সোমবার BSE এবং DSE আয়োজিত বন্ড এবং বিনিয়োগ বিষয়ক শুল্ক বিষয়ক সেমিনারে এ তথ্য দেন তিনি। এ সময় সবচেয়ে ছোট বন্ড মার্কেটকে সবচেয়ে বড় মার্কেটে পরিণত করার কথাও বলেন তিনি। একই অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বলেন, বিনিয়োগের ঋণ নয় বরং বন্ড ইস্যু করতে হবে। কর আদায়ের সংকটের কথা জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য শিক্ষায় বরাদ্দ বাড়াতে বলা হচ্ছে, কিন্তু টাকা কোথায়? কর আদায় বেশি না হলে কয়েকদিন পর বেতন দিতেও সংকটে পড়তে হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। বন্ড এবং গভর্নমেন্ট বন্ডের চাহিদা কিভাবে বাড়ানো যায় সেই দিকে আমরা পলিসিগত স্পেসিফিক রিকমেন্ডেশন করব এবং অ্যাট দ্য সেম টাইম কিভাবে বন্ডের সরবরাহগুলো আমরা বাড়াতে পারি সেই আলোচনাটাও সেখানে আছে এবং রিকমেন্ডেশনগুলো থাকবে। আমরা আশা করব যে বাংলাদেশের যে বন্ড মার্কেট, যেটা সবচেয়ে ছোট মার্কেট আমাদের, সেটা বিশ্বে যেটা সবচেয়ে বড় মার্কেট হিসেবে পরিগণিত, আমরা সেই বড় মার্কেটের দিকে বন্ড মার্কেটকে নিয়ে যেতে পারবো আগামী দিনগুলোতে। বিশেষ করে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের জন্য ব্যাংকের উপর ডিপেন্ড করলে চলবে না, আমাদের যেতে হবে দ্য ক্যাপিটাল মার্কেট অ্যান্ড সাম ইনস্ট্রুমেন্ট লাইক সুকুক অ্যান্ড আদার স্পেশাল ইনস্ট্রুমেন্ট। এটা না গেলে কিন্তু আমরা ওই যে প্রাইভেট সেক্টরে যারা এখন আছে, আমি দেখছি অনেকে ডিমান্ড করছে ব্যাংক থেকে টাকা দেন, আরও ক্যাশ ইনসেন্টিভ দেন, আরও ট্যাক্স কমিয়ে দেন। ট্যাক্স কমাতে কমাতে এমন হয়তো অনেক আমরা তো বেতন ভাতাও পাবো না, এমন মনে হচ্ছে কিছুদিন পরে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।